আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। দেশে গণতন্ত্র এবং কল্যাণমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে মন্তব্য। মঙ্গলবার মন্ত্রী এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনের প্রস্তুতি সম্পন্ন, যোগ দিচ্ছেন দেশ বিদেশের 1200 অতিথি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, একসঙ্গে দেশ গড়ার প্রত্যয়। শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বললেন জামায়াতের আমির, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস। এবং জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি, গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে কাজ করবেন তারা, মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কোন বাসায় থাকবেন এটা নিয়ে চলছে আলোচনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটা হবে এ নিয়ে নিউজ রুম থেকে সেই তথ্য জানাচ্ছেন চকর মালিথা। প্রিয় দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। প্রিয় দর্শক, চকর মালিথার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এসএসএফ। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশি বিদেশি 1200 অতিথি। ওবায়দুর রশিদের রিপোর্ট। বাংলাদেশের দীর্ঘদিনের রীতি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে। তবে সেই রীতি ভেঙে এবার আয়োজন হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর সংসদ ভবনের এলডি হলে হবে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। ব্যাপক উপস্থিতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের শপথ পড়ানোর কথা রয়েছে। এরপর 11টা থেকে 12টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি সংসদীয় বোর্ডের সভায় সংসদ নেতা নির্বাচন করবে। বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। শপথ অনুষ্ঠানে দেশের অতিথিদের পাশাপাশি বিদেশিদের মধ্যে যোগ দিচ্ছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও কাতার ও সার্কভুক্ত আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটা হবে এ নিয়ে নিউজ রুম থেকে জানাবেন আমাদের সহকর্মী চকর মালিথা। রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, যাচ্ছি রিপোর্ট। প্রধানমন্ত্রী হওয়ার পরে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান কোন বাড়িতে থাকবেন এ প্রশ্ন এখন অনেকের কাছেই। সরকারের একটি দায়িত্বশীল উচ্চ পর্যায়ের সূত্র চ্যানেল আইকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক রহমান
এখন গুলশানের যে বাড়িতে আছেন আপাতত সেখানেই থাকবেন, তবে বাড়ি এবং বাড়ির আশেপাশের নিরাপত্তা আগের চেয়ে অনেক বাড়ানো হবে। যে সূত্র চ্যানেল আইকে এই তথ্য জানিয়েছেন, সেই সূত্রই আমাদেরকে জানিয়েছেন নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে তিনি তার বাসভবন হিসাবে এতদিন ব্যবহার করতেন, সেই বাসভবন ছেড়ে 2-1 দিনের মধ্যে চলে যাবেন। প্রফেসর ইউনূস যমুনা ছেড়ে যাওয়ার পরপরই গণপূর্ত অধিদপ্তর যমুনা রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ করবে। সংস্কার করতে যে কয়দিন লাগে বা নতুন প্রধানমন্ত্রীর উপযোগী হিসাবে তৈরি করতে যে কয়দিন লাগে পর্যন্ত তারেক রহমান গুলশানের ওই নিজের বাসভবনেই থাকবেন। যমুনা একদম নতুন প্রধানমন্ত্রীর বসবাস উপযোগী হওয়ার সাথে সাথে তারেক রহমান পরিবার সহ এসে যমুনায় উঠবেন। তবে সরকারের একটি পরিকল্পনা আছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল গণভবন সংলগ্ন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য একটি পরিকল্পনা করা আছে। নতুন সরকার এসে সেই পরিকল্পনা বাস্তবায়ন করবে কি করবে না এটি নতুন সরকারের সিদ্ধান্ত। নতুন সরকার আর যদি ওই বাড়ি করার সিদ্ধান্ত নেয়, তাহলে ওই বাড়ির কাজ শেষ হওয়া পর্যন্ত তারেক রহমানকে যমুনাতেই থাকতে হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনগণ এবং রাজনৈতিক পক্ষের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং কল্যাণমুখী শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে। অন্তর্বর্তী সরকারের সাফল্য এবং ব্যর্থতার বিচারের ভার জনগণের উপর অর্পণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হবে। চকর মালিথার আরও একটি রিপোর্ট। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগের রাতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ। অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট বলার পরপরই নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। প্রধান উপদেষ্টা আশা করেন নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময়ের সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। এই সনদ রচনা এবং গণভোটে পাশ করানোর জন্য আমি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, অধিকার রক্ষা প্রতিষ্ঠান যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের সবাইকে আজ অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ আসে প্রধান উপদেষ্টার ভাষণে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বাণিজ্য ও শুল্ক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সুবিধা নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিল্পায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানকে দীর্ঘমেয়াদে শক্তিশালী করার জন্য একটি কৌশলগত ভিত্তি হিসেবে কাজ করবে। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য প্রযোজ্য পারস্পরিক শুল্ক ভার রেসিপ্রোকাল ট্যারিফ 37% থেকে 19% কমে এসছে। দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান প্রফেসর ইউনূস। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো।
গভীর রাজনৈতিক চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনের সময়, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন? কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জুলাই গণ অভ্যুত্থানের পর একটি টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। প্রায় ১.৫ বছর দেশ চালিয়ে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে ইউনূস সরকার। সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির শৃঙ্খলা ফিরিয়ে আনা ও একটি গ্রহণযোগ্য নির্বাচন যেমন এই সরকারের একটি সফলতা, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মব নিয়ন্ত্রণ করতে না পারা ইউনূস সরকারের বড় ব্যর্থতা। পরাগ আজিবের রিপোর্ট। ২০২৪ সালের ৫ই অগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার বিতাড়িত হওয়ার পর ৩ দিনের মাথায় শপথ নেয় নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতা সহ সব মহলের সমর্থন নিয়ে পথচলা শুরু করে এই সরকার। অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের শাসনের শেষ দিন মঙ্গলবার। কেমন করল অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার? প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে। একটা বড় ধরনের বিপ্লবের পরে দেশে কি ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, তারপরে উনি সবকিছু ভালোভাবে হ্যান্ডেল করেছেন। এই যাবৎকালে সব থেকে আমরা ফ্রিডম স্পিচ পেয়েছি এই টাইমে। যতটা আমাদেরকে প্রথম দিকে এসে আশাবাদী করেছিল, ওইরকম ভাবে উনি আমাদের আশা পূরণ করতে পারে নাই। নারীর প্রতি বৈষম্য হয়েছে, হেনস্থা হয়েছে। একটা পে স্কেল গঠন করলেন, উনি এটা বাস্তবায়ন করতে পারেন নাই। উনি ওনার জবান মতন নির্বাচনটা সুষ্ঠুভাবে দিচ্ছেন, কারচুপি হয় নাই, কোনো কিছু হয় নাই। অর্থনৈতিক সিচুয়েশন আগের থেকে মোটামুটি স্টেবল। নিরাপত্তা সঠিকভাবে দিতে পারে নাই। মাইনরিটির ক্ষেত্রে মব লিঞ্চিং এর ঘটনা দেখেছি আমরা, অনেক বেশি ভায়োলেন্স প্লাস মব কালচার। নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য একটা ইলেকশন তিনি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের এই অধ্যাপক বলেছেন, একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার, তাই এই সরকার সবকিছু সমানভাবে সামাল দিতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষা যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা যথেষ্ট উল্লেখযোগ্য অর্জন আমরা দেখি না। বিভিন্ন রকমের দাবি দাওয়া মেটা, সেই দাবি দাওয়াগুলোকে পদ্ধতিগতভাবে মোকাবেলা করার যে চেষ্টা, সেটা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে দেখা যায়নি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের লোকায়ত সংস্কৃতি, যেমন মাজার, যেমন ভাষা, যেমন চিত্রাঙ্গন, এই জায়গাগুলো আক্রান্ত হয়েছে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়াও দেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এই সরকারের সবচেয়ে বড় সফলতা বলেন তিনি। একটা স্থিতিশীল অর্থনীতির জায়গায় নিয়ে আসা, এবং সেই কাজটি তারা করেছেন। প্রধান একটা কৃতিত্ব দিব যে একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন করবেন। ভালো মন্দ মিলিয়েই ইউনূস সরকারকে মনে রাখবে মানুষ, বলেন এই উন্নয়ন গবেষক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে সাক্ষাতে এই কথা বলেছেন বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম। তিনি বলেন, নতুন সরকার ভালো কাজ করলে অবশ্যই সমর্থন পাবে, তবে দেশ ও ইসলাম বিরোধী কাজ করলে নিয়মতান্ত্রিকভাবেই প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার আলোচনার মধ্যে
আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহার্দ্যতা সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। এই জন্য আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায় সূচিত হবে বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ে জামায়াতের আমির বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত তারা। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট। সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেয় জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিয়ে দলগুলোর নেতারা বলেন, সারা দেশে চলমান সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামতে বাধ্য হবেন তারা। আমার আহত ভাই বোনদের উপর নির্যাতন করবেন না, রক্তের বদলা নেওয়া আমরা জানি, আমাদেরকে আবার রাজপথে টেনে আনবেন না। প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব। যেই পথ ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য তৈরি করবেন, সেই পথ দিয়ে আপনাদেরকে দিল্লিতে বিতাড়িত করা হবে। পরে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু। এদিকে বিকেলে রাজধানী মগবাজারে আলফলা মিলনায়তনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে যদি সরকার পক্ষ চায় তাহলে সরকারের প্রতিটি ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত জামাত। আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক, নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণ দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে জানান জামাতের আমির। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প আপাতত নেই। ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে গিয়ে জনগণের কথা বলার পাশাপাশি কার্যকারী বিরোধী দলের ভূমিকা পালন করতে চায় জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মঙ্গলবার নতুন সরকারের শপথ সামনে রেখে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিত থাকায় প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। তবে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর এখতিয়ার সিইসির নেই। তিনি আরও বলেন, সংবিধান সংশোধন হয়ে কে শপথ পাঠ করাবেন তা নির্ধারিত হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ হতে পারে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি সহ সব ব্যবস্থা ভেঙে গেছে, তাই সব খাতেই নতুন সরকারের চ্যালেঞ্জ রয়েছে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। অর্থনীতির বিষয়ে চ্যালেঞ্জ আছে, শিক্ষার বিষয়ে চ্যালেঞ্জ আছে, স্বাস্থ্যের বিষয়ে চ্যালেঞ্জ আছে, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ নাই, প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে, এগুলোর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে। সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন।
সই শেষে প্রধান উপদেষ্টা বলেন, এনসিপি এই সনদে সই করবে বলেই জাতির বিশ্বাস ছিল। এই সইয়ের মধ্য দিয়ে পূর্ণতা পেল জুলাই জাতীয় সনদ। পরে এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলেছেন, গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে কাজ করবেন তারা। নাহিদ ইসলাম বলেন, শুরুতে সই না করলেও হাঁ ভোটের পক্ষেই অবস্থান ছিল তাদের। আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ, সেই আদেশ দেওয়া হয়, যে আদেশের ভিত্তিতে এবারের যে ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ঋণের মোট অঙ্ক 11,356 কোটি টাকা, যা বিগত 4টি সংসদের তুলনায় সর্বোচ্চ। তবে নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। রাজধানীর বাইরাস সেন্টারে গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি জানায়, নির্বাচিত এমপিদের মধ্যে 236 জনই কোটিপতি। বিস্তারিত লায়লা নওশিনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি সংসদীয় আসনের মধ্যে দৈব চয়ন ভিত্তিতে 70টি আসন পর্যবেক্ষণ করেছে টিআইবি। নির্বাচনের প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ ও গবেষণা নিয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। জানায়, এবারের নির্বাচনে 99% প্রার্থী 58টি আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন। ওই 70 আসনে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 45টি। প্রতিপক্ষের ভোটার ও কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে 34টি। বাড়িঘর ও অফিসে হামলা হয়েছে 18টি। 70 আসনের মধ্যে 21.4% আসনে এক বা একাধিক জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। টিআইবির রিপোর্টে সবচেয়ে আলোচনা এসেছে প্রার্থীদের সম্পদ নিয়ে। স্থাবর অস্থাবর সম্পদের ভিত্তিতে নির্বাচিতদের মধ্যে 236 জনই কোটিপতি। এদের মধ্যে 13 জন 100 কোটি টাকার মালিক, আর ঋণগ্রস্ত 49.83% এমপি। এদের মধ্যে 62.02% বিএনপি ও 15.94% জামায়াতের এমপি। মোট ঋণের পরিমাণ 11,356 কোটি টাকা। তবে সার্বিকভাবে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বলেছে টিআইবি। এটা গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, নিরপেক্ষ, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের ভূমিকাটা ছিল একদিক থেকে নির্বাচনকে প্রতিহত করার মাধ্যমে নেতিবাচক ভূমিকা, অন্যদিক থেকে নির্বাচন অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার রক্ষা করা। পর্যবেক্ষণে বলা হয়, সংসদে নারী প্রতিনিধিত্ব মাত্র 2.36%, যা 2008 সালের নবম সংসদের অর্ধেক এবং এ পর্যন্ত সবচেয়ে কম। সংসদে কিন্তু 14 জন নারী প্রতিনিধি, নারী প্রার্থী সরাসরি জিতে সংসদে এসেছিলেন। এবছর সেই সংখ্যাটি মাত্র 7 জন। টিআইবি প্রধান জানান, পতিত কর্তৃত্ববাদী শক্তির ঘোষিত নির্বাচন বিরোধী তৎপরতার ফলে অস্থিতিশীলতা ও ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করেছে এবারের নির্বাচনে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকে স্বৈরশাসন কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে চাচ্ছেন গভর্নর। এই অভিযোগ সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কর্মকর্তারা। এমনকি 5 ব্যাংক একীভূত করাও গভর্নরের স্বেচ্ছাচারিতার ফসল বলে অভিযোগ তাদের। রিজভিন আওয়াজের রিপোর্ট। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে একটি চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার 2-1 দিন আগে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। গভর্নরের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছে কাউন্সিল। এক্সিম ব্যাংক আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা, একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি। এই যে ডিজিটাল লাইসেন্স প্রদানের এই বিতর্কিত প্রক্রিয়া থেকে বিষয়গুলো তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের যে সদস্যগণ আছে তাদেরকে আমরা পত্র দিয়েছি, তাদের সাথে আমরা কথা বলেছি। আশা করি
আজকে যদি আমরা আশা করি যে গভর্নর মহোদয় বোর্ড মিটিং স্থগিত করবেন, যদি স্থগিত না করেন তাহলে বোর্ড মেম্বার আশা করি এখানে তাদের ভূমিকাগুলো রাখবেন। কর্মকর্তাদের অভিযোগ, একদিনের নোটিশ দিয়ে বোর্ড মিটিং ডেকেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। গভর্নর মহোদয় এখন যা করছেন তা স্বায়ত্তশাসন নাই, তা একান্তই ব্যক্তি স্বৈরশাসন। এই ব্যক্তি স্বৈরশাসনের বিরুদ্ধে আমরা বলছি, স্বায়ত্তশাসনের বিরুদ্ধে নয়। গভর্নর যদি স্বৈরশাসন হয়, স্বৈরশাসক হয় বা মানে একক সিদ্ধান্ত নেয়, সেইগুলোর বিরুদ্ধে বলাটাই আমাদের নৈতিক দায়িত্ব বলেই আমরা সংগঠন করি। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকের নোটিশ থেকে দেখা গেছে, আলোচ্য 5টি বিষয়ের প্রথমটিতেই ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে যোগ্য আবেদনকারী নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশ হেডকোয়ার্টার্সে বিদায়ী সংবর্ধনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে, যা দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। তিনি পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বলেন, 2024 সালের 5ই আগস্টের পর পুলিশ যে অবস্থায় নিপতিত হয়েছিল, সবার সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের অবস্থান সম্মানজনক পর্যায়ে উন্নীত হয়েছে। উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, SIF এর মহাপরিচালক AKM শহীদুর রহমান সহ অন্যরা। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কয়েকজন। অন্যদিকে লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় সিরিয়ার সীমান্তরক্ষী সহ নিহত হয়েছেন কমপক্ষে 5 জন। গাজা পুনর্নির্মাণে $500 কোটি বেশি অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ও হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্তর গাজায় জাবালিয়া উদ্বাস্তু শিবিরের একটি তাঁবুতে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনুসে একটি স্থানে হামলা চালানো হয়েছে। দুটো হামলায় প্রাণহানি হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে এসব হামলা। সিরিয়া লেবানন সীমান্তে লেবাননের মাজদাল আনজার এলাকায় বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে খালেদ মোহাম্মদ আল আহমাদ নামে সিরিয়ার সীমান্তরক্ষী সহ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী জিহাদের কর্মীরা আত্মগোপনে আছে। এমন খবরে সীমান্তে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বোর্ড অফ পিসের সদস্যদের আনুষ্ঠানিকভাবে এই অর্থ সহায়তার ঘোষণা দেওয়ার কথা রয়েছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। জানাবো কৃষি সংবাদ। দিনাজপুরে এবার রঙিন ফুলকপির ভালো ফলন হয়েছে। ব্যবহার হচ্ছে পোকা দমনে জৈব বালাইনাশক ফেরোমন ফাঁদ ও হলুদ ট্র্যাপ। এতে ফলনও বেশ ভালো হচ্ছে। বাজারে রঙিন ফুলকপির চাহিদা ও দাম ভালো। পাইকাররা ক্ষেত থেকেই নিয়ে যাচ্ছে ফুলকপি, জানাচ্ছেন শাহ আলম শাহী। সবুজ পাতার ভেতর গোলাপি বেগুনি, কোথাও হলুদ রং। দূর থেকে দেখলে মনে হয় সুন্দর কোনো ফুল ফুটে আছে, তবে এটা ফুল নয়, এটি রঙিন ফুলকপির ক্ষেত। মনোরম এই দৃশ্য চোখে পড়বে দিনাজপুর সদর উপজেলার নসিপুর গ্রামে। 30% মাটিতে আমি টোটাল গাছ রোপণ করছি 6000। আমার প্রায় 25,000 টাকার মতো খরচ। 18 থেকে 20 টাকা কেজি বিক্রি করতেছি। এইভাবে বিক্রি করলো 1 লক্ষ প্লাস বিক্রি হবে ইনশাল্লাহ। শুধু একলেসুর রহমান নয়, জেলার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এই ব্যতিক্রমী সবজি রঙিন ফুলকপি চাষ করছেন কৃষক। গত বছর করছিলাম, লাভজনক দেখে এবার একটু বৃহৎ পরিসরে করছি। লাভজনক, দামও ভালো এবং খেতেও ভালো,
সুস্বাদু। ফলনও ভালো হয়েছে, এবার লাভ হবে কিছু। বিভিন্ন কালার আছে। এখানে যত সবজি উৎপাদন হয় এখানে কীটনাশক ছাড়া পরিবেশেরও ভারসাম্য রক্ষা করে এটা উৎপাদন করা হয়। রঙিন ফুলকপি চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প। আমরা 23টি উপজেলাতেই এই কালার ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সবজিগুলো আমরা কৃষক পর্যায়ে উৎপাদন করতে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এটি বাস্তবায়ন হচ্ছে। কালার আর সাদার মধ্যে পার্থক্য হলো যে কালার ফুলকপির মধ্যে যেহেতু কালার আছে, সুতরাং এর অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ভিটামিন সি বেশি, ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকার কারণে এটা পুষ্টি সমৃদ্ধ এবং বাজার মূল্য এটার বেশি। এবছর দিনাজপুর জেলায় 250 হেক্টর জমিতে চাষ হয়েছে রঙিন ফুলকপি। সাধারণ ফুলকপির তুলনায় রঙিন ফুলকপিতে 25% বেশি ক্যারোটিন রয়েছে বলছে কৃষি সংশ্লিষ্টরা। একলিসুর রহমান এই রঙিন ফুলকপি চাষাবাদ করে ব্যাপক সাফল্য পেয়েছেন। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই রঙিন ফুলকপি চাষাবাদের পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন কৃষিবিদরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। প্লাস্টিক আগ্রাসন আর প্রচলিত সাজসজ্জার ভিড়েও সুনামগঞ্জের জামালগঞ্জের নিভৃত গ্রামে কদমতলীর নারীরা প্রজন্ম থেকে প্রজন্ম বাঁচিয়ে রেখেছেন হাতে বোনা শীতল পাটির কারুশিল্প। তবে দেশের সামগ্রিক পরিসরে প্রায় বিপন্ন বিশ্ব ঐতিহ্য শীতল পাটিটি ধরে রাখতে বাজার সৃষ্টিসহ প্রণোদনার তাগিদ সংশ্লিষ্টদের। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় বুননের তোড়জোড়। মুর্তা গাছের বেত শুকানো, সিদ্ধ করা থেকে শুরু করে প্রতিটি ধাপেই থাকে নারীদের অংশগ্রহণ। কঠোর পরিশ্রম, ধৈর্য আর দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় শীতল পাটি। এক একটি পাটি তৈরিতে সময় লাগে 1 থেকে 2 সপ্তাহ। বুনন আর মানের উপর নির্ভর করে 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয় এসব পাটি। তবে পণ্যের দাম বৃদ্ধির বিপরীতে মুনাফা না পাওয়ায় অনেকেই বদলেছেন আদি পেশা। ফুসান আর কি ফাটি বানিয়ে আমরা ফুসানা একটু বৈশা থাকি, একটু করলাম। তাদের পরিশ্রমিক বা তাদের যে মুনাফাটা এটার কোনো দিন তাদের পুষতেছে না। মহিলারা এটা বিজায়া বেতা তুলে তারপরে ওই হাঁটি বানি করে, এটা পাটি। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ সহ বাজার সৃষ্টি করলে সমৃদ্ধি আসবে পাটি শিল্পে। পাটি বোনায় বেত নিয়ে আমি দাঁড় বানাইছি পাটি বোনার জন্য, আমার বেত কিনে লাগে না, এর থেকে নিয়ে আমি পাটি বোনে আমরা বিক্রি করি। সরকার থেকে কিছু সাহায্য হলে আমি একটু লাভবান হতে পারবো। ঐতিহ্যবাহী শীতল পাটির বাজার সম্প্রসারণে কাজ করছে বিসিক। বিসিক এর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। বিসিকের যে অনলাইন ডাটাবেস, সেই ডাটাবেসে প্রায় 200 জন শীতল পাটির উদ্যোক্তা ইতিমধ্যেই তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 2017 সালে সিলেট অঞ্চলের শীতল পাটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। এছাড়াও 2021 সালে বাংলাদেশের 16তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় শীতল পাটি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। যাওয়া যাক ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 11 পয়েন্ট কমে 5,589 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 397টি কোম্পানির 1,257 কোটি 3 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 18 কোটি 6 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 153টির, কমেছে 218টির এবং অপরিবর্তিত রয়েছে 26টি কোম্পানির শেয়ারের দাম। ওমরা হজ পালন শেষে বাসায় ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাটরার 5মুখী এলাকায় একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনাস্থলেই প্রাণ হারান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা ব্যাপারী বাড়ির বাসিন্দা মিজান, তার স্ত্রী ও তাদের 3 কন্যা সন্তান। একই গাড়িতে থাকা আরও একজন স্বজনও নিহত হয়েছেন। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পারিবারিক সূত্র ও স্থানীয়দের বরাতে জানা যায়, সৌদি আরবের জেদ্দা থেকে আভাগামী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মিজানের মেঝো মেয়ে ফাইজা হাসপাতালে চিকিৎসাধীন।
রাজধানীর উত্তরার টিআইসি কলোনিতে হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি। দিনব্যাপী এই ক্যাম্পে চক্ষু, চর্ম, শিশু অর্থোপেডিক্স, গাইনি, সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা সেবা দান করেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রায় 2000-এর বেশি রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। ইশতেহারে ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বাস্তবে প্রয়োগের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। রাজধানীর পান্থপথে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দুর্নীতির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করা হয়। কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার আদুদ চৌধুরী বলেন, সৎ ও যোগ্য ব্যক্তিদের মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলে দুর্নীতি কমবে। দুর্নীতির রাহু গ্রাস থেকে দেশকে মুক্ত করা না গেলে জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগ বৃথা যাবে। আপনি কৃষি বিজ্ঞানীকে যদি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব দেন, সে স্বাস্থ্যের জন্য কী অবদান রাখবে? আর স্বাস্থ্য বিশেষজ্ঞ যদি আপনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তাহলে সে কিসের অবদান রাখবে কৃষিতে? সেই জিনিসটা যাতে নাকি আমাদের দলগুলি চিন্তা করে বিবেচনা করে আগামী দিনে স্ব মন্ত্রণালয়ে এমন মন্ত্রী নিয়োগ করে যাতে বাংলাদেশের জনগণ আর এই দুর্নীতির এই ক্যান্সার থেকে যাতে মুক্তি পায়। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটাম ওয়েদার সূচি সংবাদ শিরোনামে। দেশে গণতন্ত্র ও কল্যাণমুখী শাসন ব্যবস্থা নিশ্চিতে প্রধান উপদেষ্টার আহ্বান। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পর চিরতরে বন্ধ হবে মন্তব্য। মঙ্গলবার মন্ত্রী এমপিদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদ ভবনের প্রস্তুতি সম্পন্ন। যোগ দিচ্ছেন দেশ বিদেশের 1200 অতিথি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিমের বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একসঙ্গে দেশ গড়ার প্রত্যয়। শপথের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বললেন জামাতের আমির। সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস। এবং জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি। গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে কাজ করবেন তারা, মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।